তারা আরেকটু আসে পাশে আরো দুজন দাঁড়িয়ে আছে। এদের দেখে মাত্রই সবাই হাঁটু কাঁপা শুরু করে দিয়েছে। ভূত ভূত বলে চিল্লিয়ে উঠল। এখন কি হবে? আমরা আজ গেছি। ভাইয়া কিছু একটা করুন, আমরা এত তাড়াতাড়ি মরতে চাই না। আমি তো নিজেই শেষ, এই প্রথম ভূতের পাল্লায় পড়লাম। ভাইয়া এরা কি জুটি বেঁধে এখানে প্রেম করতে আসছে নাকি? ভূতরা আবার প্রেম করে নাকি? তাহলে কি আমাদের ঘাড় মটকাতে আসছে নাকি? তুমি আজে বাজে কথা বাদ দাও তো। এখন এদের হাত থেকে বাঁচবো কিভাবে এইটা ভাবো। দরজাটা তো বন্ধ, না হলে তো এক দৌড়ে নিচে চলে যেতাম। হুম, এখন চল ওদের আরেকটু ভয় দেখিয়ে আসি। হুম, বলে বাকি সবাইকে ইশারা দিয়ে মিমের পিছু পিছু আসতে বলল। ভাইয়া দেখো ভূতরা এদিকে আসছে, এবার সত্যি সত্যি মনে হয় আমাদের ঘাড় মটকাবে। কারা ওখানে লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিস? আজ তোদের সব কয়টার ঘাড় একসঙ্গে মটকাবো। উল্টো দিকে ঘুরে ওদের দিকে এগিয়ে বলল। ভূতজি আর ভূতনিজি, আমরা আপনাদের কি ক্ষতি করছি যে আপনারা শুধু শুধু আমাদের মারবেন? তোরা অনেক দুষ্টু লোক। আজ আমরা দেখছি তোরা সবাই মিলে মেয়েদের রুমে তেলাফোকা ছেড়ে দিয়েছিস। আজ আমাদের হাত থেকে তোদের রেহাই নেই। আর হবে না, এবারে মতো মাফ করে দিন। না, আমরা কাউকে মাফ করি না। হঠাৎ আমার চোখ গেল মিমির পায়ের দিকে। আরে এটা তো মিমের জুতা। ও, তার মানে তারা সবাই মিলে আমাদের ভয় দেখাতে আসছে। হুম, আর আমি শুধু ভয় পেলাম। এবার দেখো আমার কামাল। কি রে, চুপ করে আছিস কেন তোরা? হ্যাঁ, আপনারা আমাদের ঘাট মটকাবেন তাই না? আসুন আসুন মটকান। ভাইয়া কি বলছেন আপনি এসব? সবাই কাঁদতে কাঁদতে বলল। কি ব্যাপার? এর আবার হঠাৎ কি হলো? কি হলো আসুন বলে সামনের দিকে এগোতে লাগলাম। আর এইদিকে মিম আর ওর ফ্রেন্ডসরা কিছুই বুঝে উঠতেছে না হঠাৎ আমার কি হলো, আমি এমন করতেছি কেন। মিম তো ভাবছে আমি ওদের ভয়ে আমার মাথার তারটার তো আবার ছিঁড়ে যায়নি বলেই ভূত সেজে অ্যাক্টিং করলে মিসেস মিম চৌধুরী। যা, বুঝলো কেমন করে? কি আজে বাজে বলছিস? ভালোই, ভূত সেজে অ্যাক্টিং করলে মিসেস মিম চৌধুরী, মিসেস মিম চৌধুরী। অনেক হয়েছে, এখন এসব ড্রামা বাদ দাও। আমার ধমক খেয়ে মিম কেঁদেই দিল আর বাকিগুলা মুখটা একেবারে শুকিয়ে গেল। আরে কান্না করছো কেন? তুই আমাকে ধমক দিলি কেন? আচ্ছা যাও, আর ধমক দিব না, এখন তো কান্না থামাও। হুম, তা তুমি বুঝলে কেমন করে যে এটা আমি? তোমার জুতা দেখে ভূত ছেড়েছো ভালো কথা, তাও আবার জুতা পরে এসেছো যেটা আমি কিনে দিয়েছি। ইস, জুতার কথা আমার কেন যে খেয়াল ছিল না। যাও এখন নিচে গিয়ে সবাই চেঞ্জ করে নাও। আর তোমাদের কি ভূত সাজতে হয় নাকি? তোমাদের চেহারাতে এমনিতেই পেতনির মতো। তোমাকে তো আমি কি কিস দিবা দাও, আমার কোনো সমস্যা নেই, সবাই দেখুক আমার বউ আমাকে কত ভালোবাসে। মিম কিছু বলার আগেই আমি মিমের কানে কানে বললাম, এখানে ছোটরা আছে আর তুমি আজে বাজে বকছো। তোমার সাথে কথা বলাই বেকার। চলো তো সবাই, বলে সবাইকে নিয়ে নিচে নেমে গেলাম। ভাইয়া তুমি একটা সেই চিজ, আজ তোমার জন্য বেঁচে গেলাম, নয়তো ভয় মরেই যেতাম। চলো সবাই এখন নিচে যাই। সবাই মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সম্মতি জানালো। নিচে এসে আমি আর বাকিরা সবাই রাহুলের রুমে চলে গেলাম। আর মিমরা সবাই ডিনার করে এসে মেহেদি নিতে গেল। মিম, আমাকে আগে দে। আগে বিয়ের কনেকে, তারপর বাকি সবাইকে। আচ্ছা। তারপর মিম একে একে সবাইকে মেহেদি দিয়ে দিল। দোস্ত, তোর মেহেদি দেওয়াটা অল টাইম জোশ হয়। হুম, সত্যি। ধন্যবাদ, কিন্তু এখন আমায় মেহেদি দিয়ে দেবে কে? আর তোদের সবার তো দুই হাতেই মেহেদি। তোকে সকালে দিয়ে দিব। তোরা সবাই এখন নিয়েছিস আর আমি নিব সকালে? কখনো না। তাহলে তোকে আর মেহেদি নেওয়া লাগবে না। তোকে তো আমি কিছু করতে পারবি না, কাছে আয়, মেহেদি লাগিয়ে দিব। হুম, শাকচুন্নি কোথাকার। হুম, পেতনি কোথাকার। আরে তোরা আবার ঝগড়া শুরু করছিস কেন? আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া বল তাড়াতাড়ি। বলছি শোন তাহলে। মামিকে ডাক দি, মামি তোকে দিয়ে দিবে। মামিও অনেক ভালো মেহেদি দিতে পারে। আরে এটা আগে বলবি না? আমি যাই, মামিকে ডেকে নিয়ে আসি। থাক, আর ডাকা লাগবে না। তা আমাকে নিয়ে কি কথা হচ্ছিল? মামি ওদের রুমের সামনে দিয়ে যাচ্ছিল, হঠাৎ ওদের কথা শুনে রুমের ভেতরে এসে বলল, মামি তুমি একদম পারফেক্ট টাইমে আসছো। তা তোমরা হঠাৎ আমার নাম স্মরণ করলে যে?
আমার তো সব সময় তোমাকে মনে রাখি। কত মনে রাখো তা আমার জানা আছে। তা আমায় কেন খুঁজছিলে? দেখো, সবার হাতে মেহেদি দিয়ে এখন নিজের হাত খালি নিয়ে বসে আছি। হাত দুটো উঁচু করে দেখিয়ে বললাম। এখন তোমাকে মেহেদি দিয়ে দিতে হবে, তাই তো? আসো দিয়ে দিই। মামি, তুমি অনেক ইন্টেলিজেন্ট। আমার কিছু বলার আগেই তুমি সব কিছু বুঝে যাও। থাক, এখন আর পাম দিতে হবে না। হাতটা এদিকে দাও, মেহেদি দিয়ে দিচ্ছি। মেহেদি দেওয়া শেষে মামি চলে গেল আর ওরা সবাই বসে বসে গল্প করছিল। গল্প করতে করতে মেহেদিটাও শুকিয়ে গিয়েছে সবার, তাই হাত ধুয়ে এসে সবাই শুয়ে পড়ল। এইদিকে আমরা সবাই রাহুলদের ঘরে বসে ঘুমিয়ে গিয়েছি। এক এক জায়গায় গিয়ে ঘুমিয়ে আছি। কেউ কারো গায়ের উপর পা দিয়ে শুয়ে আছে, আবার কেউ কারো পিঠের উপরে মাথা দিয়ে শুয়ে আছে, আর কয়েকটা তো পায়ের দিকে মাথা আর মাথার দিকে পা দিয়ে শুয়ে আছে। সকালে আজ এই বাড়িতে সবাই অনেক ব্যস্ত। বিয়ে বাড়ি বলে কথা, সবাই শুধু এদিক ওদিক ছোটাছুটি করছে। আর এইদিকে আমার আর মেয়েরা সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছি। সবাই আড্ডা দিচ্ছে আর হাসাহাসি করছে, কিন্তু রিয়া চুপচাপ বসে আছে। যতই রিলেশন করে বিয়ে করুক না কেন, বাবার বাসা থেকে চলে যেতে হবে, জানলে সব মেয়েদেরই কষ্ট হয়। কিন্তু কিছু যে করার নেই, মেয়ে হয়ে জন্ম নিলে তো পরের ঘরে যেতেই হবে। কিরে, কি হয়েছে? তুই এমন চুপচাপ বসে আছিস যে? রিয়াকে চুপচাপ বসে থাকতে দেখে বললাম। না, এমনি। তোরা আড্ডা দে। মন খারাপ? না, তেমন কিছু না। থাক, তোকে কিছু বলতে হবে না, আমি বুঝছি। শোন, মেয়ে হয়ে জন্ম নিলে পরের বাড়ি যেতেই হবে। আর জিজু তো তোকে অনেক ভালোবাসে, দেখবি জিজু তোকে অনেক সুখে রাখবে। হুম। তা বিয়ের পর হাজবেন্ডকে পেয়ে আবার আমাদের ভুলে যাবি না তো? তোরা সবাই বিয়ের পর কি আমাকে মনে রেখেছিলি, না কোনো খোঁজ খবর নিয়েছিলি যে আমি তোদের মনে রাখবো? এত বড় মিথ্যা কথা বলতে পারলি? আমি মিথ্যা কথা বলছি? তা নয় তো কি, আমি বলছি। তোর সাথে কথা বলাই বেকার। আমি মনে হচ্ছে তোর সাথে কথা বলার জন্য বসে আছি। জিজু, আপনার বউকে কিন্তু সামলান, না হলে আজ ওকে আমি মেরে ফেলো ডেভিলটাকে, তাহলে আমিও বাঁচি। কি বললে? যা, মুখ ফুসকে কি বলে ফেললাম। আজ আমি শেষ। আল্লাহ আমাকে বাঁচাও এই ডেভিলের হাত থেকে। কি? চুপ কেন? আমি আবার কি বলবো? আমি তো কিছুই বলিনি। তুমি কিছু বলনি তাই না? তাহলে কাকে ডেভিল বলছো? তুমি না আমার লক্ষ্মী বউ, আমি কি তোমাকে ডেভিল বলতে পারি? তাহলে তুমি কি বলতে চাচ্ছ? আমি মিথ্যা কথা বলছি? আমি কি একবারও বলেছি নাকি তুমি মিথ্যা কথা বলছো? তাহলে কি আমি ভুল শুনলাম? এটাও হতে পারে। বিয়ে বাড়ি কত মানুষ আসছে, কাকে কি বলছে, তুমি মনে হয় ওগুলোই শুনছো। হয়তো। যাক, এই যাত্রায় বেঁচে গেলাম। আর এইদিকে আমাদের দুজনের কাণ্ড দেখে রিয়া মুখ চেপে ধরে হাসছে। বিকালে বরপক্ষ সবাই এসে গিয়েছে, সব ছেলেমেয়েরা মিলে গেট ধরেছে। আমার এসব ভালো লাগে না বলে দূরে দাঁড়িয়ে আছি। ওরা সবাই মিলে বরপক্ষের কাছ থেকে 10,000 টাকা উত্তোল করে তারপর গেট ছাড়লো। তারপর বরপক্ষ সবাই ভিতরে চলে আসলো। কিছুক্ষণ পর বরপক্ষের থেকে একটা মেয়ে আমাকে দেখতে পেয়ে ওর পাশের মেয়েটাকে বলল, দেখছিস ছেলেটা কত স্মার্ট, আমি তো প্রথম দেখায় ক্রাশ খেয়ে গেলাম। আসলে চল যে কথা বলে আসি। না, তুই যা, আমি এদিকটাই আছি। আচ্ছা, হাই, আমি স্নেহা। হ্যালো, আমি নীল। স্নেহার সাথে হাত মিলিয়ে বললাম, আপনি কি কনেপক্ষ? হুম। ও, আমি বরপক্ষ। তা আপনি কনের কি হন? কোনে আমার ওয়াইফের ফ্রেন্ডস। আপনি ম্যারিড? হুম। ও, তা আপনার ওয়াইফকে তো দেখছি না। আছে হয়তো আশেপাশে। ওহ আচ্ছা, তাহলে এখন আমি আসি, ভালো থাকবেন। আপনিও। হুম। বলে মন খারাপ করে ওখান থেকে চলে গেল। আর এদিকে মিম দূর থেকে আমার আর স্নেহাকে কথা বলতে দেখে রেগে মেগে আমার দিকে এগিয়ে আসলো। ওই মেয়েটাকে কি তুমি চিনো? আর ওর সাথে তোমার এত কিসের কথা? নীলের সামনে গিয়ে রেগে বললাম। কোন মেয়েটা? এখন তো ভুলেই যাবে, তা একটু আগে কার সাথে কথা বললে? ও, ওটা তো স্নেহর বরপক্ষ, এমনি আলাপ করতে আসছিল। কেউ আলাপ করতে আসলে কি তোমার কথা বলতে হবে নাকি? আরে কেউ যদি আমার সাথে কথা বলতে আসে, এখন আমি যদি তার কথাগুলো জবাব না দেই, তাইলে সে ভাববে আমি ভাব নিচ্ছি। আর তুমি তো একদিন এই কথাগুলো আমাকে বলেছিলে যে কেউ কথা বলতে আসলে তার কথাগুলো জবাব দিবা, না হলে সে ভাববে তোমার ভাব বেশি।
তোমার মনে নেই? এখন তুমি বলো আমি কিছু ভুল করেছি? না, এখন চলো, ওইদিকে মনে হয় বিয়ে শুরু হয়ে গিয়েছে। বলে মিমের সাথে চলে গেলাম। বিয়ে পড়ানো শেষে সবাই মিষ্টিমুখ করলো আর তারপর সবাই খাওয়া দাওয়া করে নিল। কিছুক্ষণ পর এখন কোণে বিদায়ের পালা। রিয়া তো কেঁদে কেঁদে দু চোখ একদম ফুলিয়ে ফেলেছে। ওর কান্না দেখে সবার চোখে পানি চলে আসলো। তারপর রিয়াকে গাড়ির কাছে নিয়ে যাওয়া হলো। তার আম্মু, তোমরা ভালো থেকো সবাই। কেমন? আর তুমি আব্বু আর আমার ছোট ভাইটাকে দেখে রেখো। আর যখনই আমার কথা তোমার মনে পড়বে তখনই আমাকে ফোন দেবে কিন্তু। পর রিয়া ওর সব ফ্রেন্ডসদের কাছে গিয়ে বলল, তোরা কিন্তু আসবি তো জিজুর বাসায়। জিজুর বাসায় গেলে তুই কি তখন আমাদের চিনবি নাকি? তুই তো তখন শুধু জিজুর পিছু পিছু ঘুরঘুর করবি। রিয়াকে হাসানোর জন্য বলল। এইবার মার দেবো কিন্তু। বাকি সবাইও হেসে ফেললো। তুই ভালো থাকবি কেমন? তোরা সবাইও ভালো থাকিস। আর জিজুর কাছে কিন্তু আমাদের ট্রিট পাওনা রইল, ওইটা কিন্তু জিজুকে বলবি। কিসের ট্রিট? বারে, আমাদের সুন্দরী বান্ধবীকে তার হাতে তুলে দিলাম, সেই হিসেবে আমরা সবাই তো একটা ট্রিট পাই। কি বলিস সবাই? আমরা কিন্তু ট্রিট চাই। আচ্ছা, আমি তোদের জিজুকে বলবো। তারপর রিয়াকে নিয়ে বরপক্ষরা চলে গেল আর আমরাও সবাই ওদের বাসায় চলে আসলাম। বাসায় এসে আমার আব্বু আর আম্মু নিজেদের রুমে চলে গেল আর আমি আর মিম নিজেদের রুমে চলে আসলাম। মিম রুমে এসে সোজা ওয়াশরুমে চলে গেল আর আমি অনেক টায়ার্ড থাকার কারণে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। নীল, তুমি এসে শুয়ে পড়লে কেন? ওয়াশরুম থেকে বেরিয়ে নীলের কাছে এসে বলল, অনেক টায়ার্ড লাগছে। যাও, আগে ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে নাও, তারপর ঘুমাও। এখন পর্যন্ত অনেক টায়ার্ড, একটু ঘুমাতে দাও। 2 দিন বিয়ে বাড়িতে অনেক মজা করছো, নামাজ কালাম কিছুই পড়া হয়নি। এখন ভদ্রভাবে উঠে নামাজ পড়ে নাও, না হলে কি করবে? হ্যাঁ, মিম বলার আগেই নীল বলল, দেখবে তো কি করব। দাঁড়াও, দেখাচ্ছি। না থাক, আমার কিছু দেখা লাগবে না। এই দেখো উঠে পড়েছে। মিম কিনা কি করে আবার সেই ভয়ে উঠেই পড়লাম। দেখছো, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়। এখন সামনে থেকে সরো বলে ওয়াশরুমে চলে গেলাম। আর মিম নামাজ পড়ে উঠে নিচে এসে রান্নাঘরে কফি বানাতে চলে গেল আর আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে নামাজ পড়ে উঠে বিছানায় গিয়ে বসলাম। তখনই মিম 2 কাপ কফি 2 হাতে নিয়ে আসলো। নাও কফি। কফির কাপটা নীলের দিকে এগিয়ে দিলাম। এখন আবার কফি বানাতে গেল কেন? কফির মগটা মিমের হাত থেকে নিয়ে বললাম, আমার ইচ্ছা হয়েছে তাই বানিয়েছি, তাতে তোমার কি? তোমার খাওয়ার ইচ্ছা হলে খাও, আর না হলে খেও না। আমারও এখন ইচ্ছে করছে তোমাকে কিস করতে। কফির কাপটা টেবিলের উপর রেখে মিমের দিকে আগাতে আগাতে বলল, নীল ভালো হচ্ছে না, সামনের দিকে যাও, আর আগাবে না কিন্তু। আমি মিমের কোনো কথা কানে না নিয়ে সোজা গিয়ে নিজের ঠোঁট দিয়ে মিমের ঠোঁটটা আঁকড়ে ধরলাম। এইটা কি হলো? নীলকে ধাক্কা দিয়ে সরিয়ে বললাম, আমার ইচ্ছে হয়েছে তাই আমি করেছি, তোমার কি? আমার কথা আমাকে ফলা হচ্ছে? বলে কফির কাপটা টেবিল থেকে তুলে হাতে নিয়ে খেতে শুরু করলাম। আর এদিকে মিম তেলে বেগুনে জ্বলে আগুন। কি হলো, এমন সাপের মতো ফুসছো কেন? আর একটা মিষ্টি লাগবে নাকি? তোকে তো আমি বলে নীলের পিঠে কয়েকটা দিয়ে দিলাম। বউ একটা পাইছিলাম যে উঠতে বসতে আমাকে ঝাড়ে। তুই ঝাড় খাওয়ার কাজ করলে তো ঝাড় খাবি। তোমার সাথে আজারা প্যাচাল পেরে আমার কোনো লাভ নাই, যত সব। কি? আমি আচাইরা ফেচাল পারি? তা নয় তো কি। এইবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি আমি করছি না তুমি করছো। তোমার সাথে কথা বলাই বেকার। শুধু এইটা ছাড়া আর কি বলতে পারো? শরৎ, ঘুম পাচ্ছে, ঘুমাবো বলে হাত থেকে কফির কাপটা টেবিলের উপর রেখে বিছানায় শুয়ে পড়লাম। আমি আর কি করব? সেও হয়তো হাত থেকে কফির মগটা টেবিলের উপর রেখে শুয়ে পড়লাম। লাইটটা অফ করো, আমি দরজা আটকাইনি, দরজাটা আটকে শুয়ে পড়ো। আমি অলরেডি শুয়ে পড়েছি। যাও না একটু কষ্ট করে। যাচ্ছি, আমার হয়েছে যত জ্বালা। তারপর আমি উঠে দরজা আটকে দিয়ে লাইট অফ করে এসে মিমের পাশে শুয়ে পড়লাম। সকালে মিম ঘুম থেকে উঠে নামাজ পড়ে এসে আমাকে ঘুম থেকে ডেকে তুলে নিচে এসে রান্নাঘরে চলে গেল। আর আমি ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে উঠে বিছানায় গিয়ে শুয়ে সে মোবাইল দিয়ে গেম খেলতে লাগলাম। এদিকে রান্না শেষে মিম আমার আব্বুকে ডেকে দিয়ে রুমে চলে গেল আমাকে ডাকতে। অনেক গেম খেলা হয়েছে, এখন উঠে নিচে এসে নাস্তা করে নাও। রুমে ঢুকে নীলকে গেমস খেলতে দেখে বললাম, তুমি যাও, আমি আসছি। না, আমার সাথে চলো এখনই। আর একটু বাকি আছে, শুধু এই লেভেলটা কমপ্লিট করেই আসছি, তুমি যাও।
তোমার গেম খেলা বের করছি দাঁড়াও বলে নীলের হাত থেকে ফোনটা ছো মেরে কেড়ে নিলাম। মিম ফোনটা দাও কিন্তু। দিব না। কি করবে? দেখবে কি করব। দেখি তুমি কি করতে পারো। দাঁড়াও দেখাচ্ছি তোমাকে বলে মিমের দিকে এগোতে লাগলাম। মিম আমাকে ওর দিকে আগাতে দেখে রুমের মধ্যে চারিদিকে দৌড়াতে লাগলো। আমিও মিমের পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে ওকে ধরে ফেললাম। এবার কি হবে? নীল ছাড়ো। কোনো ছাড়াছাড়ি নাই বলে নিজের ঠোঁটটা মিমের ঠোঁটের দিকে আগাতে লাগলো। আর তখনই মিম আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে দরজার কাছে গিয়ে আমাকে নিচে আসতে বলে দৌড়ে নিচে চলে গেল। আমি আর এখানে থেকে কি করব, তাই আমিও চলে গেলাম নিচে খাবার টেবিলে। মিম, আজ আর তোকে অফিসে যেতে হবে না। কেন আম্মু? আজ তোর আম্মু আর নানি আসবে। আম্মু আর নানি আসবে? আম্মুরা আসবে আমাকে তো একবারও ফোন দিয়ে জানালো না। তোকে অনেকবার ফোন দিয়েছিল, কিন্তু তোর ফোন বন্ধ পেয়ে আমাকে ফোন দিয়েছিল। ইস, কাল ওখান থেকে এসে ফোনে চার্জ দিতে একটুও খেয়াল ছিল না। ওহ, তাহলে তো আজ আমাকেও অফিসে যেতে হবে না, তাই না? তুই বাসা থেকে কি করবি? তোর তো বাসায় কোনো কাজ নেই। মিমের আম্মু আর নানি আসছে, ওনাদের রিসিভ করতে যেতে হবে না? ওনারা এখানে আসছে প্রথম, যে তোকে রিসিভ করতে যাবে। তা না, কিন্তু ওনাদের সাথে দেখা না করে অফিসে চলে যাব, এটা কেমন দেখায় না? তোর অফিসে যে সমস্যা হয়েছিল, হ্যাঁ, আর অফিস থেকে ফিরেও দেখা করতে পারবি। আরে আব্বু, তুমি বুঝো না ও বাড়িতে থাকলে যে সারাদিন ঘুমাতে পারবে, তাই অফিস না যাওয়ার সব বাহানা খুঁজছে। যতই বাহানা। কেন? কোথায় এত কিছু? এটা তো সামান্য, এখন কোনো কথা না বলে চুপচাপ খাওয়া শুরু করুন। আর সব ডিশ টেস্ট না করলে কিন্তু আমি আর মিম দুঃখ পাবো। কি বলিস মিম? আম্মু, উনি তো আরও অনেক কিছু করতে চেয়েছিল, আমি মানা করেছি। কি বলিস? আম্মু, এখন তোমরা দুজন সব ডিশ টেস্ট না করলে আমাদের অনেক খারাপ লাগবে। কিন্তু এত কিছু কি একসাথে খাওয়া সম্ভব? সব ডিশগুলোই একটু একটু করে খাও, তাহলেই হবে। তারপর আমার আম্মু আর মিমের জোড়াজোড়িতে ওনারা দুজন সব ডিশ একটু একটু করে টেস্ট করলো। খাওয়া দাওয়া শেষে সবগুলো ডিশই অনেক সুন্দর হয়েছে। আসলেই। ধন্যবাদ, আমার আম্মু আর মিম একসাথে বলল। তারপর ওনারা সবাই মিলে কিছুক্ষণ গল্প করার পর হঠাৎ আমার আম্মু বলল, এখন অনেক গল্প করা হয়েছে, এখন আপনারা গিয়ে একটু রেস্ট নিন। বলে মিমির নানুকে নিয়ে গেস্ট রুমে চলে গেল। কি রে, তুই এখানে বসে আছিস কেন? তুইও রুমে গিয়ে রেস্ট নে। তারপর মিমও ওর আম্মুর চলে গেল আর নীলের আম্মু তার রুমে চলে গেল। দুপুরবেলা আমি অফিস থেকে এসে সোজা নিজের রুমে চলে গেলাম। মিম, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? তোমার আবার কি হলো? এসব আজে বাজে বকছো কেন? তুমি আজ সারাদিন আমার একটা বারো খোঁজ খবর নিয়েছো যে ছেলেটা বেঁচে আছে নাকি মারা গিয়েছে? এসব কি কথা? হ্যাঁ, কথা আর কখনো এসব কথা মুখে আনবা না, এই বলে দিলাম। তোমার কথা মানতে পারি, কিন্তু একটা শর্তে। এখানে আবার শর্ত কেন? মানলে ভালো, না হলে কিন্তু। রাজি। কি শর্ত সেটা বলো। নীলের কথা শেষ হওয়ার আগেই আমি বললাম, আগে প্রমিস করো। আবার প্রমিস করা লাগবে কেন? আরে করোই না। আচ্ছা যাও, প্রমিস এখন তো বলো। নিজের আঙুল দিয়ে ঠোঁটটা দেখিয়ে বলল, মিষ্টি লাগবে। না, কখনো না। তুমি না প্রমিস করেছিলে? যাও, প্রমিস ফিরিয়ে নিলাম। না, এটা ঠিক না কিন্তু। এইটাই ঠিক। তুমি আমাকে প্রমিস করেছিলে, এখন প্রমিস না রাখলে সত্যি সত্যি আমার কিছু একটা। আমার কথা শেষ হওয়ার আগেই মিম আমার হাত ধরে টেনে বিছানায় ফেলে ওর গায়ের উপরে উঠে নিজের ঠোঁটটা নীলের ঠোঁটের সাথে মিশিয়ে দিল। কিছুক্ষণ পর মিম আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে বিছানায় শুয়ে পড়ে হাঁপাতে লাগলো, আর লজ্জায় ওর গালটা একেবারে লাল টমেটো হয়ে গিয়েছে। কিছুক্ষণ ওভাবেই থাকার পর আমি উঠে ফ্রেশ হয়ে এসে মিমকে দেখে বললাম, অনেক হয়েছে লজ্জা পাওয়া, এখন যাও ফ্রেশ হয়ে আসো। তারপর মিম বিছানা থেকে নেমে মাথা নিচু করে ওয়াশরুমে চলে গেল, আর আমি টেবিল থেকে মোবাইলটা হাতে নিয়ে সোফায় বসে পড়লাম। একটু পর ওয়াশরুম থেকে মিমকে বেরোতে দেখে আমি বললাম, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও তো। তুমি বসো এখানে, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা। তারপর মিম নিচে গিয়ে একটা প্লেটে খাবার বেড়ে নিয়ে রুমে চলে আসলো। এই নাও, খাবারের প্লেটটা নীলের দিকে এগিয়ে দিয়ে। খাইয়ে দাও, মোবাইলের স্ক্রিনের দিকে চোখ রেখে বললাম। মোবাইল রেখে চুপচাপ নিজের হাতে খেয়ে নাও বলে নীলের পাশে খাবারের প্লেটটা রেখে মোবাইলটা ওর হাত থেকে নিয়ে বিছানায় যেয়ে বসলাম।
আর আমি খাবারের প্লেটটা হাতে নিয়ে খাওয়া শুরু করলাম। আমি খাচ্ছি আর রাগি চোখে বারবার মিমির দিকে তাকাচ্ছি। মিম তা দেখে মুসকে মুসকে হাসছে। বিকালে মিম নিচে এসে রান্নাঘরে গিয়ে দেখে ওর আম্মু আর নীলের আম্মু একসাথে রান্না করছে। ওইখানে দাঁড়া আর শোন, আজ তো রান্নাঘরে আসা চলবে না। আজ আমরা 2 বিয়ান মিলে রান্না করব। আমি মনে হচ্ছে এখানে রান্নার জন্য আসছি। তোমরা রান্না করো, আমি গেলাম বলে চলে গেলাম। আর মিমের কথা শুনে মিমের আম্মু আর আমার আম্মু দুজনেই হেসে দিল। তারপর মিম ওর নানুর কাছে গিয়ে বলল, নানু কি করছো? কি আর করব, বুড়ি মানুষ হয়ে শুয়ে বসে থাকা ছাড়া তো আর কোনো কাজ নেই। তুমি বুড়ি হাসালে, তোমাকে এখন একটা বিয়ে দেওয়া যাবে। মিম এবার কিন্তু মায়ের খাবি তুই। পারবে না মারতে, এখন বড় হয়ে গিয়েছি। দিনে দিনে যত বড় হচ্ছিস তত বেশি ফাজিল হচ্ছিস। বাদ দাও। তা নানা ভাইকে আনলে না কেন? তো নানা ভাইকে আমি আর তোর আম্মু কত করে আসতে বললাম, তারপরেও আসলো না। বললো আমার বাইরে কোথাও যেতে ভালো লাগে না, তুমি মিমকে এখানে নিয়ে এসো। নানা ভাইকে আমি পরে দেখে নিব। তা তোর আম্মু কোথায় গেল? আম্মু রান্নাঘরে আমার শাশুড়ি আম্মুর সাথে রান্না করছে। চল তো গিয়ে দেখি ওরা কি করছে। গিয়ে লাভ নেই, আমি গিয়েছিলাম, আমাকে ঢুকতে দেয়নি। আর বলেছে আজ আমরা 2 বিয়ান মিলে রান্না করব। ও আচ্ছা, নীল কোথায় এসে তো ওর সাথে দেখা হলো না? অফিসে গিয়েছিল, এখন রুমে আছে, ডাক দিব? না থাক, পরে দেখা করব। এখন আমাকে একটু বাইরে নিয়ে চল তো, রুমের ভেতরে থাকতে আর ভালো লাগছে না। চলো। তারপর মিম ওর নানুকে নিয়ে বাসার বাইরে বাগানটায় যেয়ে দোলনাটায় বসে গল্প করতে লাগলো। আর এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করে বাসার ভিতরে চলে আসলো। বাসার ভিতরে এসে সোফায় গিয়ে দুজনে বসে পড়লো। আর তখনই আমি নিচে নামছিলাম। কি না জামাই, আমাদের তো মনেই হয় ভুলেই গেছো। নীলকে দেখতে পেয়ে বলল। কি যে বল না, ভুলবো কেন? দেখাই তো যায়, তুমিও কোনো খোঁজখবর নাও না, মিমও নেয় না। কি আমি তোমাদের খোঁজ খবর নেই না, তাই না? প্রায় প্রতিদিনই তো ফোন করে আমি তোমাদের খোঁজ খবর নেই। তখনই আমার আব্বু অফিস থেকে এসে মিমের নানুকে দেখে ওনার সাথে কথা বলে নিজের রুমে ফ্রেশ হতে চলে গেল। আর আমি আর মিম নানুর সাথে বসে গল্প করতে লাগলাম। রাতে সবাই একসঙ্গে ডিনারে বসেছি। ওয়াও, কতগুলো ডিশ আর খাবারের গ্রানগুলাও কি সুন্দর। জানি না খেতে কেমন মজা হবে। পেটুক কোথাকার, সারাদিন শুধু খাই খাই। 2 পাকা হাতের রান্না বলে কথা। আম্মু তাড়াতাড়ি দাও। তুই বেশি লাফাচ্ছিস, দাঁড়া আগে তো কি দিই। দাও। তারপর প্রথমে আমাকে, তারপর বাকি সবাইকে খাবার পরিবেশন করলো। খাওয়া দাওয়া শেষে আজ যা খেলাম না। তোমার খাওয়া শেষ, এখন রুমে যাও। সব সময় এমন করো তো, যেদিন হারিয়ে যাব সেদিন বুঝবা। নীল, এটা কেমন কথা? আমার কিছু ভালো লাগছে না, আমি একটু বাইরে থেকে হেঁটে আসি। নীল, এত রাতে বাসার বাইরে যাওয়া দরকার নেই, তুই ছাদ থেকে ঘুরে আয়। আমি আম্মুর কোনো কথা কানে না নিয়ে বাসার বাইরে চলে আসলাম। আমি রাস্তায় আনমনে হাঁটছি আর মিম ওর সাথে যতগুলো খারাপ ব্যবহার করেছে সেগুলা ভাবছে। আনমনে ওইগুলা ভাবতে ভাবতে কখন যে রাস্তার মাঝখানে চলে গিয়েছি সেদিকে কোনো খেয়াল নেই। হঠাৎ কোথা থেকে একটা গাড়ি অনেক স্পিডে এসে আমাকে ধাক্কা দিল আর আমি দূরে গিয়ে সিটকে পড়লাম। সাথে সাথে গাড়ি থেকে দুজন নেমে আসলো। বাবা, ভাইটার কিছু হয়নি তো? না মামনি, কিছু হয়নি। আর যদি ভাইটার কিছু হয়ে যায় তাহলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি কেন যে শুধু শুধু গাড়ি ড্রাইভ শিখতে চাইলাম। না মামনি, এগুলো তো ভুলে হয়েছে, তুমি টেনশন করো না, ওর কিছুই হবে না। এখন তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। তারপর মিস্টার ফারুক আমাকে কোলে তুলে গাড়িতে নিয়ে গিয়ে পিছনের সিটে শুইয়ে দিল আর উনি এসে ড্রাইভিং সিটে বসলো। আর ইশরাত গাড়িতে উঠে আমার মাথাটা নিজের কোলের উপর নিয়ে ওর জন্য নীলের এমন অবস্থা হয়েছে দেখে কাঁদতে লাগলো। আমার পুরো শরীর রক্তে ভিজে গিয়েছে আর মাথায়ও অনেক আঘাত লাগছে। মিস্টার ফারুক দ্রুত আমাকে পাশে তার চেনা একটা হসপিটালে নিয়ে গেল। হসপিটালে এসে দ্রুত খুব ডাক্তারকে ডেকে আমাকে নিয়ে যাওয়া হলো আইসিইউতে। মিস্টার ফারুকের এই হসপিটালের ডক্টরদের সাথে পরিচিত আছে বলে পুলিশ কেস নিয়ে কোনো ঝামেলা হলো না। মিস্টার ফারুক, আপনি রিসেপশনে গিয়ে ফর্ম পূরণ করে আসুন, আমরা অপারেশন শুরু করছি। মিস্টার ফারুক বলে ইশরাতকে সাথে নিয়ে রিসেপশনে চলে আসলো। তারপর মিস্টার ফারুক ফর্ম পূরণ করে আইসিইউ কেবিনের সামনে এসে একটা চেয়ারে বসে পড়লো আর ইশরাত ওর বাবার পাশে চেয়ারটায় বসলো। এখন ওনাদের পরিচয়টা দেওয়া যাক।
মিস্টার ফারুক অনেক বড় বিজনেসম্যান। বছরে বেশিরভাগ সময় ফ্যামিলি নিয়ে বিজনেসের জন্য তাকে লন্ডনে থাকতে হয়। তার শুধু একটা মেয়ে আছে, ইসরাত। আর ইসরাতের একটা ভাই ছিল নীলের মতোই, সেও একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে ইসরাতের মামুনির মাথাটা এলোমেলো হয়ে যায়, সবসময় শুধু ছেলে ছেলে করে। ওনার ছেলের বয়সী কোনো ছেলেকে দেখলে সেও তাকে ওনার ছেলে মনে করে, তাকে গিয়ে ওনার ছেলের নাম ডাকতে থাকে। আর ইসরাতের ভাইয়ার অ্যাক্সিডেন্টের পর থেকে ইসরাত কোনো অ্যাক্সিডেন্ট দেখলে ওর বড় ভাইয়ার কথা মনে পড়ে যায়। সে চায় আর কোনো মানুষ যেন তার ভাইয়ার মতো মারা না যায়, কিন্তু আজ ওর জন্যই একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি এখনো বাসায় ফিরছি না দেখে আমার বাসার সবারই অনেক টেনশন হচ্ছে। মিম বারবার আমার নম্বরে ফোন দিচ্ছে, কিন্তু আমি ফোন ধরছি না দেখে মিম আমার আব্বুকে বলল, আব্বু তুমি ওকে ফোন দাও তো, ও হয়তো আমার উপর রাগ করে ফোন ধরছে না। বলেই নীলাকে কল করলাম। যেখানে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছিল। হঠাৎ কোথা থেকে কিছুর আওয়াজ শুনে আশেপাশে দেখতে লাগলো। হঠাৎ সে একটা আলো দেখতে পেয়ে সেই জায়গায় গিয়ে দেখলো একটা মোবাইল বাজছে। সে ভাবছে মোবাইলটা তুলবে কি তুলবে না। না তুলি, যার ফোন যদি সে হয় তাহলে ফেরত দেওয়া যাবে। তারপর লোকটি ফোনটা তুলে কলটা রিসিভ করলো। হ্যালো নীলা, কোথায় তুমি? আর ফোন ধরছো না কেন? জি, আপনি যাকে ফোন দিয়েছেন সে নেই এখানে। তার ফোনটা রাস্তায় পড়েছিল, আমি এখানে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ ফোনটা বাজতে দেখে তুলে রিসিভ করলাম। আর চিন্তা নেই, ফোনটা আমি আপনার কাছে পৌঁছে দেবো। যার ফোন তাকে আপনি দিয়ে দিন। নাম্বারটা ভালোভাবে নীলা দেখে নে, ওর ফোন রাস্তা পড়ে আছে মনে হচ্ছে। আচ্ছা দেখুন তো আপনার আশেপাশে আর কেউ আছে নাকি। তারপর লোকটা সব দিক দেখতে লাগলো। হঠাৎ লোকটার চোখ আটকে গেল রাস্তায় পড়ে থাকা রক্তের দিকে। লোকটার সাথে সাথে জোরে জোরে চেঁচিয়ে উঠল, কি হলো? আপনি এমন চিল্লাচ্ছেন কেন? আশেপাশে কাউকে দেখতে পাইনি, কিন্তু রাস্তায় অনেক রক্ত পড়ে আছে। আমার মনে হয় যার ফোন রক্তটা তারই। তার মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট? কার অ্যাক্সিডেন্ট হয়েছে? আচ্ছা আপনি এখন কোথায় আছেন? সে জায়গার ঠিকানাটা দেন তো। তারপর আমার আব্বু ফোনটা রেখে দিল। আর সবাই একের পর এক প্রশ্ন করে যাচ্ছে ওনাকে কার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের বাসার পাশের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানে দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছিল। সে জায়গায় নীলার ফোনটা বাজতেছে দেখে উনি ফোনটা ধরছে। আমি এখন ওই জায়গা যাচ্ছি যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে আমার ফোন পাওয়া গিয়েছে। শুনে সবার হার্টবিট অনেক বেড়ে গেল আর অনেক ভয় হচ্ছে সবার মনে। তোমরা সবাই থাকো, আমি দেখে আসি ওখানে কি হয়েছে। না আমরাও যাব না, তোমাদের যাওয়া লাগবে না। আমার আম্মু আর মিম যাওয়ার জন্য জোরাজোরি লাগিয়ে দিয়েছে। শেষমেশ বাধ্য হয়ে বাবা ওনাদের নিয়ে যাওয়ার জন্য রাজি হলো। তারপর ওনারা গাড়ি নিয়ে বেরিয়ে গেল। বাড়িতে শুধু মিমের আম্মু আর মিমের নানু আছে। ছেলেটার কিছু হয়নি তো? না মা, নীলের কিচ্ছু হবে না, দেখবে এখনই ফিরে আসবে। তাই যেন হয়। মিমরা সবাই ওখানে পৌঁছে যা দেখলো তা দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। ওখানে আমার ফোন পাওয়া গেল, আমার ঘড়ি, আমার ওয়ালেটও পাওয়া গেল। ওয়ালেটটা আমার ছবি, মিমের ছবি, আরও ওর আইডি কার্ড রয়েছে। উনি শিওর অ্যাক্সিডেন্ট হয়েছে, না হলে এগুলো এখানে কেন পড়ে থাকবে? এইদিকে তো আমার আম্মু আর মিম ওনার কথা শুনে নীল বলে চিল্লিয়ে দুজনে বেহুশ হয়ে গেল। আমার আব্বু তাড়াতাড়ি গিয়ে আম্মু আর মিমকে গাড়িতে তুলে বাসায় নিয়ে আসলো। আব্বুরাও যে বুকটা ফেটে যাচ্ছে, একটা মাত্র ছেলে, সে যদি এভাবে চলে যায় তাহলে তার অবস্থা কী বা হতে পারে। তারপরও উনি বাইরে থেকে নিজেকে অনেক শক্ত রেখেছে, কারণ উনি ভেঙে পড়লে পরিবারের সবাইকে সামলাবে কে। আব্বু বাসায় পৌঁছে আম্মু আর মিমকে বাসার ভিতরে নিয়ে আসলো। ওনার আর মিমের কি হয়েছে? বেহুশ হয়ে গিয়েছে, আপনি একটু পানি এনে ওর মুখে ছিটিয়ে দেন। তারপর মিমের আম্মু গ্লাসে পানি নিয়ে এসে দুজনের মুখে ছিটিয়ে দিল। আস্তে আস্তে দুজন চোখ খুলে তাকালো। নীল কোথায়? আমাকে কেউ ওর কাছে নিয়ে যাও না। ও আমার উপর রাগ করে কোথায় চলে গিয়েছে? ওকে কেউ এনে দাও না। আমার ছেলেটা কোথায় গেল? নীলের আব্বু, তুমি দেখো না ও কোথায় আছে। দুজন এমন করছে কেন? আর নীলের কোথায়? ওকে কি খুঁজে পেলেন? পাইনি, তবে শিওর ওর বড় কোনো একটা ক্ষতি হয়েছে। ও এখন কোথায় কেমন আছে জানি না। বাবার কথা শুনে এবার মিমের আম্মু আর নানু কেঁদে দিল। আল্লাহ, তুমি দেখো ছেলেটা যেন কোনো ক্ষতি না হয়। নীল তুমি কোথায় আছো? ফিরে আসো না। আব্বু তুমি নীলকে খুঁজে এনে দাও না। তুমি একটু দেখো না ছেলেটা এত রাতে কোথায় কি করছে। আমাদের ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে বুঝছো, এখন কোথায় আছে কেমন আছে কে জানে। না, ওর কিচ্ছু হয়নি, দেখবে
ও একটু পরে ফিরে আসবে। ও আমার উপর অভিমান করে লুকিয়ে আছে। সব আমার দোষ। আমি যে কেন ওর সাথে এমন করি। আল্লাহ, তুমি নীলকে ফিরিয়ে দাও, আমাকে নিয়ে যাও। মিম, আজে বাজে কথা বাদ দে। তুই তো ওর ভালোর জন্যই এমন করতি। আমি ওর ভালো চাওয়ার জন্যই এমন করে ওকে হারিয়ে ফেললাম। ওর কিচ্ছু হবে না। আমি পুলিশের একটা খবর দেই। তোরা এভাবে ভেঙে পড়লে হবে নাকি? তোদের অনেক শক্ত হতে হবে, তবেই নীলা ফিরবে। আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে আর তুমি আমাদের শক্ত হতে বলছো? ও কোথায় এখন, কেমন অবস্থায় আছে আমরা তাও জানি না। তোমরা দুজন এমন করলে তো অসুস্থ হয়ে যাবা। পরে আমি কোন দিকটা সামলাবো বলো? বেয়ার, আপনি আগে পুলিশে একটা খবর দিন, আমি এদিকে দুজনকে দেখছি। বলে একটু দূরে গিয়ে পরিচিত একজন পুলিশের অফিসারকে ফোন করে সব ঘটনা খুলে বললাম। আপনি কোনো টেনশন করবেন না, আমরা দেখছি কি করা যায়। একটু তাড়াতাড়ি দেখুন প্লিজ। জি, আমরা কাল সকাল সকাল থেকেই কাজ শুরু করে দিব। আপনি সকাল সকাল এসে প্রথমে থানায় একটা জিডি করে দিয়েন। আচ্ছা বলেই ফোনটা কেটে দিলাম। তারপর মিমদের কাছে এসে বললাম, তোমরা কান্না থামাও, শুধু শুধু কেঁদে কোনো লাভ হবে না। তার থেকে ভালো নামাজ পড়ে আল্লাহর কাছে নীলের জন্য দোয়া চাও। তারপর সবাই রুমে গিয়ে নামাজ পড়ে মোনাজাতে কাঁদতে কাঁদতে নীলের জন্য দোয়া করলো। আর এইদিকে সোফায় বসে আব্বু ভাবছে হঠাৎ কি থেকে কি হয়ে গেল। ওর অ্যাক্সিডেন্ট যদি হয়েই থাকে তাহলে ওকে কারা কোথায় বা নিয়ে গেল, নাকি ও কোনো ডাকাতের হাতে? না না, ডাকাতের হাতে পড়লে তো ওর মোবাইল, ওয়ালেট, ঘড়ি এগুলো তো নিয়েই যেত। এগুলো ভাবতে ভাবতেই বাবা সোফায় উপরেই ঘুমিয়ে গেল। হসপিটালে প্রায় 2 ঘন্টা হয়ে গেল, এখনো ডক্টর আইসিইউ থেকে বের হয়নি। কিছুক্ষণ পর ডাক্তার বের হলো। ডক্টর, এখন ছেলেটা কেমন আছে? দেখুন, আমরা আমার যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু কি? ওনার মাথায় অনেক বেশি আঘাত লেগেছে, আর আমাদের এখানে মাথার তেমন কোনো ভালো ডক্টর নেই, আর আমরাও কোনো রিস্ক নিতে পারছি না যদি পরে খারাপ কিছু হয়ে যায়। আর তার থেকে ভালো আপনি ওনাকে যত দ্রুত সম্ভব সিঙ্গাপুরে নিয়ে ভালো ডাক্তার দেখান। সিঙ্গাপুর থেকে ভালো কোনো ডাক্তার আসলে হয় না? দেখুন, ডক্টর আসলে সে শুধু একাই আসবে, তার কোনো যন্ত্রপাতি কিন্তু সাথে নিয়ে আসবে না। তার থেকে ভালো হবে ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যাওয়া। কিন্তু এই অবস্থায় এছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, আমি আজকে যাওয়ার ব্যবস্থা করছি, কিন্তু আপনাকে আমাদের সাথে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপর মিস্টার ফারুক 2 ঘন্টার মধ্যে সবকিছু রেডি করে ফেললো। ইশরাত দেওয়ার জন্য অনেক জোরাজোরি করছিল বলে ইশরাতকেও ওনার সাথে নিয়ে যাওয়ার জন্য রাজি হলো। রাত 3টার দিকে সবাই আমাকে নিয়ে রওনা হলো সিঙ্গাপুরের উদ্দেশ্যে। সকালে আমাদের বাসায় আমি গেলাম থানায়, একটা চিঠি করে আসি। সবাই স্তব্ধ হয়ে আছে, কেউ কোনো কথা বলছে না, চুপচাপ শুধু এক জায়গাতেই বসে আছে। আব্বু আর কিছু না বলে থানায় চলে আসলো। এসে জিডি করে আমার কয়েকটা ছবি দিয়ে দিল আর কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জায়গার অ্যাড্রেস দিল। আমার ছেলেকে পাওয়া যায় তো? আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব। তারপর উনি আর কিছু কথা বলে বাসার উদ্দেশ্যে রওনা দিল। এই বাসায় কালও কত আনন্দ ছিল, আর আজ একদম চুপচাপ সব কিছু। পুলিশরা সবাই আমার খোঁজে লেগে পড়ল। যেখানে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জায়গার আশেপাশে সব হসপিটালে খোঁজ নিয়েও আমার কোনো খবর পেল না। মিস্টার ফারুক আমাকে যে হসপিটালে নিয়ে আসছিল পুলিশরা সেই হসপিটালেও গিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি, কারণ কাল অ্যাক্সিডেন্টের পরে আমার সারা শরীরের মুখ রক্ত লেগেছিল, তাই ছবির সাথে চেহারার কোনো মিল পাওয়া যায়নি। আর মিস্টার ফারুক ফর্ম পূরণ করার সময় তিনি আমার কোনো ডিটেলস জানতেন না বলে তিনি তার ছেলের নামটাই দিয়ে দিয়েছে, আর তার পরিচয় দিয়েছে ওর বাবা। তাই আর কোনো ডক্টর এ নিয়ে মাথা ঘামায়নি এবং বলে দিয়েছে এরকম কোনো পেশেন্ট আমাদের এখানে আসেনি। আব্বু বাসায় আসলো। মিম দৌড়ে ওনার কাছে এসে বলল, আব্বু, নীলের কি কোনো খোঁজ পেলে? না, পাইনি, তবে পুলিশ খোঁজ করছে। ও বলে মন খারাপ করে নিজের রুমে চলে আসলাম। মিম নিজের রুমে গিয়ে আমার একটা ছবি বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে বলছে, কেন তুমি আমাদের রেখে চলে গেলে? কোথায় আছো? ফিরে আসো না। তুমি কথা দিয়েছিলে আমার চোখে কখনো পানি আসতে দিবে না। দেখো আজ তোমার জন্যই আমার চোখে পানি। এদিকে আম্মু কোনো রকমে কিছু একটা রান্না করলো। এখন কেউ খাবে নাকি তাও জানে না সে, কিন্তু না খেলে যে সবাই অসুস্থ হয়ে পড়বে। রান্নাঘর থেকে বাইরে এসে নীলের আম্মু আর আব্বুকে খেয়ে নিতে বললাম, কিন্তু ওনারা খেতে রাজি না, মন খারাপ করে বসে আছে। আপনাদের অবস্থা আমি বুঝছি, নিজের আপন কেউ হারিয়ে গেলে কেমন লাগে আমিও জানি,
কিন্তু এভাবে না খেয়ে থাকতে থাকতে তো আপনারা অসুস্থ হয়ে যাবেন। তারপর অনেক জোরাজুরি করার পর ওনারা একটু খেলো, আর মিমের জন্য খাবার বেড়ে নিয়ে ওর রুমে চলে আসলাম। মিমের রুমে ঢুকে দেখে মিম নীলের ছবি বুকে জড়িয়ে ধরে কান্না করছে। তা দেখে আমি মিমের পাশে গিয়ে বসে বললাম, ভালোবাসিস খুব তাই না? দেখবি ও তোর কাছে ঠিক ফিরে আসবে। কিন্তু ও এখন কেমন আছে, আর কোথায় বা কোন অবস্থাতে আছে, আর ওর কি আমার কথা একটু মনে পড়ছে না? নীলের আম্মুকে জড়িয়ে ধরে বললাম, যেখানে থাক ও নিশ্চয়ই ভালো আছে, তুই এখন কিছু খেয়ে নে। এভাবে না খেয়ে সারাদিন কান্না করলে তো অসুস্থ হয়ে যাবে। না, আমি কিছু খাবো না। দেখ নি, পাগলামি করিস না, কিছু খেয়ে নে। বললাম তো আমি খাবো না। এমন করলে কি নীল ফিরে আসবে? তার থেকে ভালো কিছু খেয়ে আল্লাহর কাছে নীলের জন্য দোয়া কর, দেখবি নীল খুব তাড়াতাড়ি ফিরে আসবে। তারপর উনি মিমকে বুঝিয়ে শুনিয়ে নিজের হাতে খাইয়ে দিয়ে নিচে চলে আসলো। 1 সপ্তাহ পর আমি এখন মোটামুটি সুস্থ, কিন্তু মাঝে মধ্যে মাথাটা অনেক ব্যথা করে। ভাইয়া, আজ আমরা দেশে ফিরে যাব। তুমি প্রথমে আমাদের বাসায় যাবে না তোমাদের বাসায়? আমাদের বাসায় যাব, সবাই আমাকে একদিন না দেখতে পেয়ে এখন কেমন আছে কে জানে। আচ্ছা, ফোন করে বলে দিলেই তো পারো। না, একেবারে বাস গিয়ে সারপ্রাইজ দিব। ও আচ্ছা, তুমি আমাকে তোমার পরিবারের সবার কথাই তো বলছো, কিন্তু সেদিন তোমার ভাইয়ার ব্যাপারে কিছু বলতে যে চুপ হয়ে গিয়েছিলে কেন? ভাইয়া, এসব কথা বাদ দাও। বাদ দিব কেন? না, আমাকে বলতে কেন সমস্যা? সমস্যা হলে বলার দরকার নাই। না, সমস্যা নেই, শোনো তাহলে। তারপর ইশরাত ওর ভাইয়ার ব্যাপারে সব কিছু বলল। ওর ভাইয়া ওকে কতটা ভালোবাসতো, ওর আবদার পূরণ করতো, ইত্যাদি ইত্যাদি বলল। আর ওর ভাইয়া কিভাবে মারা গিয়েছিল এইগুলাও বলল। শেষের কথাগুলো বলতে গিয়ে ইশরাত কেঁদে ফেললো। কে বলল তার ওর ভাইয়া নেই? এই যে এখানে আছে না একটা, আজ থেকে আমি তোর আপন ভাই, তোর যখন ইচ্ছা আমাদের বাসায় চলে আসবি, যতদিন পারবি থাকবি। সত্যি? রে পাগলি। এইদিকে 1 সপ্তাহ আমার কোনো খোঁজ পাওয়া যায়নি। আমার আত্মীয় স্বজনরা এখানে এসেছে, সবাই মিলে আমার আব্বু আর আম্মু এবং মিমকে সামলাচ্ছে। আজ রাতে আমাদের ফ্লাইট, আজ আমরা দেশে চলে আসব। ভাবতেই আমার অনেক ভালো লাগছে। কতদিন পর বাসায় যাব, সবাই কেমন আছে কে জানে। আর মিম পাগলিটা কি আমাকে মিস করেছে? আচ্ছা, ও কি আমাকে এতদিন দেখতে না পেয়ে অনেক কষ্ট পেয়েছে? আমি বসে বসে এগুলোই ভাবছিলাম। তখনই ইশরাত আব্বু আমার কেবিনে আসলো। এখন কেমন আছো? এখন অনেকটা ভালো। আমি আপনাদের অনেক কষ্ট দিলাম তাই না? আমার মেয়ের জন্য আজ তোমার এই অবস্থা, আজ ওর ভুলের জন্য তোমার জীবনটা। থাক, এই কথাগুলো বাদ দিন, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। ওই যেটা বলতে আসছিলাম, তোমাকে রিলিজ দিয়ে দিয়েছে। এখন আমরা প্রথমে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে সবকিছু প্যাক করে তারপর রওনা দেব। ওকে। সন্ধ্যার দিকে আমরা সবাই সবকিছু প্যাক করে নিয়ে গাড়িতে উঠে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। পরের দিন সকালে সবাই বাংলাদেশে এসে পৌঁছালাম। মিস্টার ফারুক আগে থেকেই ওনার ড্রাইভারকে আসার কথা বলে রাখছিল, তাই ড্রাইভার অনেক আগেই এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিল আমাদের রিসিভ করতে। তারপর সবাই প্রথমে আমাদের বাসায় গেল। আমাদের বাসায় পৌঁছে আমি সবাইকে নিয়ে বাসার ভিতরে চলে আসলাম। আমাদের বাসায় সবাই ড্রয়িং রুমে বসেছিল। আমাকে দেখতে পেয়ে সবাই চমকে উঠল, আর মিম আমাকে দেখা মাত্র দৌড়ে গিয়ে আমাকে জাপটে ধরে বলল, কোথায় চলে গিয়েছিলে তুমি? আমাদের সবার কি অবস্থা হয়েছিল তুমি জানো? আর তোমার মাথায় ব্যান্ডেজ দেওয়া কেন? আম্মু আমাকে দেখে আমার কাছে এসে বলল, কিরে, আমাদের তো মনে হয় ভুলে গিয়েছিস, হুট করে চলে গেলি, আর কোনো খোঁজ খবরও নিলি না আমাদের। আরে আস্তে আস্তে একসঙ্গে সবাই মিলে এতগুলা প্রশ্ন করলে উত্তর দিব কিভাবে? আর আমি তো ফিরে এসেছি, এখনো কান্না করছো কেন? কান্না থামাও তোমরা। আচ্ছা, আমরা চুপ করছি, এবার তুই বল। দাঁড়াও, একটু পরে বলতেছি, আগে ওনাদের বসতে দাও। ইশরাত আর ইশরাতের আব্বুকে দেখিয়ে বললাম। তারপর মিমের আম্মু দুজনকে ভিতরে নিয়ে গিয়ে সোফায় বসতে দিল, আর আমি যে পাশের সোফায় বসে পড়লাম আর সব কিছু খুলে বললাম। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে উনি তোকে সুস্থ করে দিয়েছে, আর আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। আজ আপনারা না থাকলে আমার ছেলেটা যে কি হতো। এটাই তো আমাদের কর্তব্য। আচ্ছা, আব্বু কোথায়? দেখছি না তো। অফিসে, আজ অনেকদিন হলো অফিসে যায় না, তাই একটু খোঁজ খবর নিতে গেল। তারা আমি ফোন করে তোর ফিরে আসার কথা বলছি, উনি এটা শুনলে যে কি খুশি হবে। আচ্ছা, তারপর আমি সবার সাথে কথা বলে নিলাম। আপনারা ফ্রেশ হয়ে আসুন, আমি টেবিলে খাবার দিচ্ছি।
না, আমরা এখন বাসায় রওনা দেব। আরেকদিন এসে জমিয়ে খাওয়া দাওয়া হবে। পরের কথা পরে হবে, আজকে না খেয়ে উঠতে দিচ্ছি না। তখনই আব্বু বাসার ভিতরে ঢুকলো। আমি আব্বুকে বাসার ভিতরে ঢুকতে দেখে দৌড়ে যেয়ে জড়িয়ে ধরলাম। আব্বু কেমন আছো? আমার কথা বাদ দে, তুই কেমন আছিস সেটা বল। আমি ভালো আছি। তুই এতদিন কোথায় ছিলি? আমি অনেক টায়ার্ড, তুমি পরে আম্মুর কাছ থেকে শুনে নিও। আর ওনার সাথে ইসরাতের বাবাকে দেখিয়ে একটু কথা বলো, উনি একা একা বোর হচ্ছে। বলে মিস্টার ফারুক সাথে সাথে বসে গল্প করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই দুজনের অনেক ভাব জমে গেল। ভাইয়া, আমি এখানে বসে বসে বোর হচ্ছি কিন্তু। চল আমরা রুমে গিয়ে আড্ডা দেই। চলো। মিম তুমিও চলো, তোমাকে ওর সাথে পরিচয় করিয়ে দিব। তারপর আমরা তিনজন রুমে চলে আসলাম। ইশরাত ও হলো আমার একমাত্র ডেভিল বস এবং বউ। যা কি বলে দিলাম, মনে মনে বললাম। কি বললে তুমি? আমি আবার কি বলবো? ডেভিল বস এবং বউ, এইটা বলো নাই? তুমি তো ডেভিলই, আমি তো শুধু বস এবং বউ বলেছি। ডেভিল কখন বললাম? তোমাকে তো আমি অসুস্থ, সেজন্য তো কিছু বলতে পারছি না। তুমি ইশরাতের সাথে একটু কথা বলো, আমি ফ্রেশ হয়ে আসছি বলে ওয়াশরুমে চলে গেল। আর এইদিকে ইশরাত আমাদের কাণ্ড দেখে মুখ চেপে চেপে হাসছে। হাসা শেষ? তারপর দুজন মিলে গল্প করতে লাগলাম। নীল ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো আমরা দুজন হাসাহাসি করে কথা বলছি। বাহ, দুজনের মধ্যে দেখছি ভালোই ভাব জমে গিয়েছে। আমার অনেক খিদে পেয়েছে। ইসরাত তুই ফ্রেশ হয়ে আয়, তারপর সবাই একসাথে নিচে যাব। বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর তিনজন একসঙ্গে নিচে চলে আসলাম। নিচে এসে আম্মু আমাদের কিছু খেতে দাও তো। টেবিলে বস। আমি মিম আর ইসরাত একসঙ্গে টেবিলে বসে পড়লাম। খাবারটা যা হয়েছে না, জাস্ট ওয়াও। আন্টি, আপনার হাতের রান্নার কোনো তুলনা হয় না। ধন্যবাদ। আন্টি কি? হ্যাঁ, আজ থেকে আম্মু বলবি। তোর আম্মু মানে আমার আম্মু, আর আমার আম্মু মানে তোর আম্মু, বুঝছিস? না, আমার আম্মুকে আজ থেকে আম্মু ডাকবি, কেমন? এবার বুঝছি। আমার মামুনি মানে আমার মামুনি, আর তোমার মামুনি মানেও আমার মামুনি। তারপর সবার খাওয়া দাওয়া শেষ হলো। ভাইয়া, তুমি আর ভাবি কিন্তু আমাদের বাসায় যাবে। আমি কালকে তোমাদের নিতে আসব। কালকেই? আমি কিন্তু কোনো বাহানা শুনবো না। কালকে তোমাকে আর ভাবিকে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাই। সবার কাছ থেকে বিদায় নিয়ে পাপার সাথে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি ফিরে আসছে বলে আত্মীয় স্বজনরা সবাই খাওয়া দাওয়া করে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লো। আর এইদিকে আমি রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। আর মিম আমার আম্মু আর মিমের আম্মুর সাথে সব কিছু গুছিয়ে নিজের রুমে চলে আসলো। রুমে এসে আমার কাছে গিয়ে বলল, নীল, তুমি কি ঘুমিয়ে গিয়েছো? না, কিছু বলবে? এমনি একটু কথা বলতাম। বসো। তুমি আবার উঠতে গেলে কেন? বিছানার উপরে বসে। এই জন্য মিমের কোলের উপরে মাথা দিয়ে শুয়ে বলল, কি চালাক রে বাবা। দেখতে হবে না ছেলেটাকে? চোখে দেখে না গাড়ির নিচে পড়ে অ্যাক্সিডেন্ট হয়, আর আবার ভাব দেখো চত্বর সব। তোমার জন্যই তো অ্যাক্সিডেন্ট করেছি। কি? আমার জন্য তুমি অ্যাক্সিডেন্ট করছো? কি মিথ্যা কথা রে। মিথ্যা না সত্যি? তা আমি কি করছিলাম যে আমার জন্য তুমি অ্যাক্সিডেন্ট করলে? আমি কি ভূত হয়ে তোমাকে গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম? তা না, কিন্তু তুমি আমার সাথে যত খারাপ ব্যবহার করেছিলে ওইগুলা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটছিলাম, আর পিছন থেকে একটা গাড়ি এসে সবাই একসাথে বসে গল্প করতে লাগলাম। রাতে সবাই হালকা কিছু খেয়ে রুমে চলে গেল। মিম রুমে গিয়ে ওয়াশরুমে চলে গেল, আর আমি রুমে গিয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করতেছি আর মিমের জন্য অপেক্ষা করছি। কি ব্যাপার, এমন চারিদিকে ঘোরাঘুরি করতেছো কেন? আমি মিমের কথার কোনো উত্তর না দিয়ে মিমকে কোলে তুলে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিয়ে এসে লাইট অফ করে ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। নীল, কি করছো কি এসব? যা হচ্ছে হতে দাও। তুমি কিন্তু অসুস্থ। আমি এখন একদম সুস্থ বলে মিমের কাছে গিয়ে নিজের ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে দিলাম। বাকিটা ইতিহাস। সকালে মিম ঘুম থেকে উঠে গোসল করে এসে নামাজ পড়ে নিল। আমি অসুস্থ বলে আমাকে আর ঘুম থেকে উঠালো না। তারপর মিম বারান্দায় গিয়ে বসে বসে কাল রাতের কথা ভাবছে আর মনে মনে ব্লাশিং হচ্ছে। মিম কিছুক্ষণ ওখানে বসে কাটিয়ে দিল, তারপর নিচে নেমে আসলো। নিচে এসে রান্নাঘরে গিয়ে দেখলো আম্মুরা রান্না করতেছে। কি রে, তুই সকাল সকাল এখানে কেন?
নীল অসুস্থ, সবসময় এখন ওর পাশে থাকবি। ছেলেটার কখন কি দরকার হয়। ও ঘুমাচ্ছে, তাই আসলাম একটু। তাহলে এখন তুইও গিয়ে একটু ঘুমিয়ে নে, আমরা এখানে আছি, তোর লাগবে না। বলে রুমে চলে গেল। দুপুরের দিকে ইশরাত এসে আমাকে ওদের বাসায় নিয়ে গেল। ওদের বাসায় পৌঁছে আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। আর ইশরাতের আম্মু আমাকে নিজের ছেলে মনে করে সব সময় ওর কাছে কাছে থাকছে। আমিও আর ওনাকে কিছু বলিনি। কেউ যদি আমাকে নিজের ছেলে মনে করে ভালো থাকে তাহলে আমিও খুশি। তারপর সবার সাথে অনেক আড্ডা আর গল্প করে রাতের খাবার খেয়ে বাসায় চলে আসলাম। ইশরাতের আম্মু আমাকে আসতে দিতে চাচ্ছিল না, বারবার বলছিল তুই আবার আমাকে ছেড়ে চলে যাবি, আমি তোকে কোথাও যেতে দিব না। শেষমেশ আমি অনেক বুঝিয়ে শুনিয়ে ওনাকে রাজি করিয়েছিলাম। বাসায় এসে আমি আর মিম সবার সাথে কথা বলে রুমে চলে আসলাম। ইশরাতের বাসা থেকে খেয়ে আসছিলাম বলে এখন আর কিছু খেলাম না। তারপর নীল আর মিম রুমে গিয়ে চেঞ্জ করে এসে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। 1 বছর পর আমি আর মিম এখন একা না, আমাদের মাঝে এখন নতুন একটা অতিথি আসছে। হ্যাঁ, আমার আর মিমের একমাত্র মেয়ে। আমি তো এখন সারা দিন বাবুকে নিয়েই পড়ে থাকি, ঠিক টাইম মতো গোসল খাওয়া দাওয়াও করি না। নীলবাবুকে আমার কাছে দিয়ে তুমি খেয়ে আসো। একটু পরেই যাচ্ছি। না, এখনই যাও। দেখছো না আমি বাবুর সাথে খেলা করতেছি। বাবুকে এখনই খেলতে পারে নাকি? আগে বড় হোক, তারপর বাবুর সাথে যত পারো খেলো। এখন যাও, কিছু খেয়ে আসো। আচ্ছা, বাবু কবে বড় হবে আর কবে আমার আঙ্গুল ধরে হাঁটে বেড়াবে? মাত্র ওর বয়স 2 মাস, এখনো অনেক দেরি। তুমি এখন বাবুকে আমার কাছে দিয়ে যাও, কিছু খেয়ে আসো, না হলে কিন্তু আর কখনো বাবুকে তোমার কোলে দিব না। যাচ্ছি বলে বাবুকে মিমের কাছে দিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে খাওয়া দাওয়া শেষ করে উঠে ড্রয়িং রুমে এসে দেখি ইশরাত এসছে। তুই এতদিন পর আর আসছিস, একটা খবর দিবি না? আমরা আজই লন্ডন থেকে ফিরলাম। ফিরেই এখানে আসছিস? তোমার সাথে এত কথা বলে লাভ নেই। ভাবি আর বাবু কোথায়? ওদের পেয়ে এখন আমাকে ভুলে গেলি? সরো তো, এখন তোমার ঢং থাকার টাইম নেই। নীল আমার পিছু পিছু রুমে চলে আসলো। ভাবি, আমি এসে গিয়েছি। আস্তে আস্তে, কোলে বাবু আছে। ও সরি। তা তুমি কখন আসছো? আমার কথা বাদ দাও, আগে বাবুকে আমার কোলে দাও। বলে বাবুকে ইশরাতের কোলে দিল। ভাবি, বাবুটা একদম তোমার মতো হয়েছে। না, ও আমার মতোই হয়েছে। তোমার মতো একটুও হয়নি, পুরোটাই ভাবির মতো হয়েছে। আমি বললাম আমার মতো, তার মানে আমার মতোই হয়েছে, ব্যাস। তুমি বললেই কি তোমার মতো হয়ে যাবে নাকি? হুম তোমার কাছে যা মনে হয় তুমি সেটাই মনে করো, আমাদের কি? ভাইয়া, তুমি একটু চুপ থাকো। কেন? আমি চুপ থাকতে যাব কেন? তোমার কথাগুলো শুনলে আমার মাথা ব্যথা শুরু হয়। থাক তোরা এখানে, আমি গেলাম বলে নিচে চলে আসতাম। ভাবি, বাবুর নাম কি রাখছো? অর্থে ইসলাম। অনেক সুন্দর নাম, আর বাবুটা যা কিউট হয়েছে না। এখন চলো নিচে যেয়ে নাস্তা করে নিবে। না, আমি এখন বাবুর সাথে খেলবো। ওর কি এখনো খেলার বয়স হয়েছে নাকি? আমি ওইভাবেই খেলবো। তোমরা 2 ভাই বোন একই রকম। তোমার ভাইয়া তো বাবুকে ছেড়ে এক পা কোথাও যেতে চায় না, আর তোমারও দেখি তোমার ভাইয়ের মতোই অবস্থা। ভাবি, তুমি একটু কথা কম বলো, বাবুর সাথে আমাকে কথা বলতে দাও। ও কি এখনই কথা বলতে পারে নাকি? এই যে এখনো বলতেছ। তা কি বলেছি শুনি? বলছে ফুপি মাম্মাম অনেক বেশি কথা বলে, পাপ্পার মতো মাম্মামকেও এখন থেকে পাঠিয়ে দাও। তবে রে, বলে ইশরাতের দিকে এগিয়ে গেল। পিচ্ছি, দেখেছিস তোর মাম্মাম আমাকে মারার জন্য এগিয়ে আসছে। তুই তোর মাম্মামকে কিছু বলতো। এখন আবার কি বলছে? বলছে মাম্মাম খুব পচা, তুমি অনেক ভালো। মজা বাদ দাও তো। এখন নিচে চলো, দেখি সবাই কি করছে। চলো। কি রে, তুই কখন আসছিস? এই তো কিছুক্ষণ আগে। ও, তা তোর আব্বু আম্মুকে সাথে নিয়ে আসতি? ওনারা পরে আসবে। ও আচ্ছা, তাহলে তোরা এখন টেবিলে গিয়ে বস, আমি খাবার দিচ্ছি। না, আমি এখন খাবো না, আমি এখন বাবুর সাথে খেলবো। কে বাবুর সাথে খেলবি শুনি? পেছন থেকে নীলার আব্বু বলল। আমি। আব্বুকে আমার কাছে দিয়ে তুই গিয়ে নাস্তা করে নে, এখন আমি ওর সাথে খেলবো। না, খেলবো না। আমি। না, আমি। তোরা দুজন মারামারি কর, আমি বাবুকে নিয়ে গেলাম বলে ইশরাতকে কোল থেকে নিয়ে নিজের রুমে চলে এলাম।
যাবো। এটা কি হলো? অনেক ভালো হয়েছে, এখন নাস্তা করে নাও। তারপর দুজন গিয়ে নাস্তা করে এসে সোফায় বসে গল্প করছে। কিছুক্ষণ পর নীল এসে ওদের পাশের সোফাটায় বসে পড়ল। ভাইয়া, এত সুন্দর করে আগে কখনো ওকে ডাকতে শুনিনি, নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। কি হলো? চুপ কেন? বল। আমার ট্রিট কই? কিসের ট্রিট? কিসের ট্রিট মানে? তুমি বাবা হলে সেই হিসেবে আমরা সবাই একটা ট্রিট পাই। আমরা সবাই মানে? আমি ভাবি আর আমার ফ্রেন্ডগুলো। না, আমি কোনো ট্রিট ফিট দিতে পারবো না। ভাবি, তুমি ভাইয়াকে একটু বোঝাও না। ও তো বেশি কিছু চায়নি, শুধু একটা ট্রিট চেয়েছে, সেটাও দিতে পারবে না? আমি বললাম তো আমি কোনো ট্রিট দিতে পারবো না। এইটাই তোমার শেষ কথা? হুম। তাহলে আমারও একটা শেষ কথা শুনে নাও। কি? আমরা কেউ তোমার সাথে কোনো কথা বলবো না, আর বাবুর ধারের কাছেও যেন তোমাকে আসতে না দেখি। বাবু কি শুধু তোমার একার নাকি যে তুমি বললেই আমি শুনবো? বাবুর জন্যই তো ও ট্রিট চাচ্ছে, তুমি যখন ট্রিটই দিবে না তখন বাবুর কাছে বা কেন যাবা? আচ্ছা যাও, আমি রাজি। আমার রাজির কথা শুনে ইশরাত মিমকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানালো। ট্রিট দিব আমি, আর ধন্যবাদ পেল ও। ভাবির জন্যই তুমি ট্রিটটা দিতে রাজি হলে, তাই ধন্যবাদটা ভাবিরই পাওয়ার যোগ্য। হয়েছে, এখন বল তুই কি ট্রিট চাস? আমরা চাচ্ছিলাম যে আমরা আর আমার কিছু ফ্রেন্ড মিলে এখানে ছোটোখাটো একটা পার্টি করতে, তাহলে ভাবি ও আমাদের সাথে থাকতে পারবে আর বাবুরও কোনো সমস্যা হবে না। আইডিয়াটা খারাপ না, তা কবে করতে চাচ্ছিস? কালকে করতে চাচ্ছিলাম। এত তাড়াতাড়ি সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারবো? আরে এইটা তো বড় পার্টি না, ছোটখাটো পার্টি অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা তাহলে ঈর্ষা তুই তোর ফ্রেন্ডদের কাল ঠিক সময় মতো আসতে বলে দিস। ওকে। আগামীকাল। আমি সকাল থেকে পার্টির সব অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছি। ইরশাদ আর মিম ও আমাকে হেল্প করছে। আমি আমার কিছু ফ্রেন্ডকে ইনভাইট করেছি, আর মিমও ওর কিছু ফ্রেন্ডকে ইনভাইট করেছে, আর ইরশাদের তো ওর ফ্রেন্ডদের ইনভাইট করার কথা আগে থেকেই ছিল। অনেকদিন পরে আমাদের বাসায় পার্টি হচ্ছে, অনেক মজা হবে। তুমি কিন্তু খুব সাবধানে থাকবে, কয়েকদিন আগে তোমার ডেলিভারি হয়েছে, মজা করতে করতে এটা কিন্তু ভুলে যেও না। পার্টি বিকাল থেকে রাত পর্যন্ত চলবে। মিম, তুমি তোমার ফ্রেন্ডসদের পার্টি শুরু হওয়ার আগেই চলে আসতে বলে দিও, আর ইরশাদ তুইও তোর ফ্রেন্ডদের বলে দিস। আচ্ছা। বিকালে হই হুল্লোড়ের মাঝে পার্টিটা বেশ ভালোই জমে উঠেছে। আড্ডা, নাচ, গান, খাওয়া দাওয়া দিয়ে পার্টি শেষ করে সবাই বাসায় চলে গেল। মিম ইরশাদকে আজ আর যেতে দেয়নি, আমাদের বাসায় থেকে যেতে বলেছিল, তাই ইরশাদও আর না করেনি। পার্টি শেষে আমি নিজের রুমে গিয়ে শুয়ে পড়ার কিছুক্ষণ পরে ঘুমের দেশে চলে গেলাম, আর মিম রুমে এসে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে ফ্রেশ হয়ে এসে আমার পাশে শুয়ে পড়ল। 7 বছর পর। পাপ্পা, তুমি খুব পচা। কেন মামুনি, আমি কি করেছি? তুমি আমাকে কালকে বিকালে ঘুরতে নিয়ে যেতে চেয়েছিলি, কিন্তু নাওনি। আমি ঘুমিয়ে পড়ার পর তুমি বাসায় আসছো। মামুনি, কাল অনেক কাজ ছিল, আজকে নিয়ে যাব। প্রমিস করো আজ যাবে। প্রমিস। তারপর অর্থি আমাকে একটা চুমু দিয়ে দৌড়ে ওর মাম্মামের কাছে যেতে লাগলো। অর্থি, সাবধানে পড়ে যাবা কিন্তু। অর্থি আমার কোনো কথা কানে না নিয়ে দৌড়ে মিমের কাছে চলে আসলো। কি ব্যাপার, তুমি এমন দৌড়াচ্ছ কেন? যদি পড়ে যেতে তাহলে কি হতো? অর্থিকে কোলে নিয়ে বললাম। মাম্মাম, জানো পাপ্পা আজ আমাকে বিকেলে ঘুরতে নিয়ে যাবে। এই কথাটা তুমি কালও আমায় বলেছ, তোমাকে কি নিয়ে গিয়েছিল কাল? আজ পাপ্পা আমাকে প্রমিস করেছে, আর পাপ্পা আমার সব প্রমিস রাখে। এটা তো খুব ভালো কথা। আর তোমাকেও কিন্তু আমাদের সাথে যেতে হবে। আমাকে আবার যেতে হবে কেন? বাহিরে আমরা ঘুরতে যাব আর তুমি বাসায় বসে থাকবে, এটা কি হয় নাকি? এইটুকু একটা পিচ্ছি, তার আবার এত বুদ্ধি কোথা থেকে আসে? আমি পিচ্ছি না, আমি এখন অনেক বড় হয়ে গেছি। বাবা, আমার মেয়েটা বড় হয়ে গিয়েছে দেখছি। তুমি কিন্তু আমাকে সাজিয়ে দেবে। আচ্ছা দিব, তুমি এখন পাপার কাছে যাও, আমি কাজ শেষ করে আসছি। আচ্ছা বলে দৌড়ে নীলার কাছে চলে আসলো। ভাগলে একটা, বলে কাজে মনোযোগ দিলাম, আর এদিকে অর্থি ওর পাপার কাছে এসে খেলা করছে। পাপ্পা, আজ তুমি অফিসে যাবে না? না মামুনি, আজ তোমাকে নিয়ে ঘুরতে যাব, তাই আজ আর অফিস যাব না। সত্যি? ইউ আর মাই বেস্ট পাপ্পা। আচ্ছা, আমি এখন একটু কাজ করি, তুমি তোমার দাদুর কাছে যাও। আচ্ছা বলে ওর দাদুর কাছে চলে আসলো। দাদু জানো, আজ আমরা
ঘুরতে যাব। তাই নাকি? অনেক ভালো তো। তোমরাও চলো না আমাদের সাথে, তাহলে খুব মজা হবে। না আম্মু, তোমরা ঘুরে এসো, পরের বার আমরা সবাই একসঙ্গে ঘুরতে যাব। সত্যি তো? সত্যি। মিম তোমাদের হলো রুমের সামনে এসে বলল, আসছি। আচ্ছা। তারপর মিম অর্থিকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো, আর আমি ওদের দুজনকে দেখে হা হয়ে গেলাম। যেমন মা তেমন মেয়ে, দুজনকেই একদম পরীর মতো লাগছে। কি হলো, এমন হা হয়ে দাঁড়িয়ে আছো কেন? এবার চলো। ও হ্যাঁ, চলো চলো। তারপর আমরা নিচে চলে আসলাম। বিকালে ওর থেকে তো আজ পুরো পরীর মতো লাগছে। আম্মুর কথা শুনে অর্থি লজ্জা পেয়ে মিমের পিছে লুকালো। আমাদের অর্থে লজ্জা পায়। অর্থির কথা শুনে সবাই হেসে দিল। তারপর ওনাদের সাথে কিছু কথা বলে তিনজন গাড়িতে এসে বসলো। আমি ড্রাইভিং সিটে, মিম নীলার পাশের সিটে, আর অর্থি পিছনের সিটে বসে বসে নীলের মোবাইলে গেম খেলছে। এখন কোথায় যাব? কেন, একটা কিডস পার্কে নিয়ে চলো। বলে গাড়ি চালাতে লাগলো। কিছুক্ষণ পরে ওরা একটা কিডস পার্কে এসে টিকিট কেটে ভিতরে চলে গেল। এখানে সবকিছু বাচ্চাদের, আমাদের বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। এখানে আসলাম কেন? আমরা বেড়াতে আসছি, কিন্তু অর্থের জন্য। দেখছো ও এখানে আসতে পেরে কত খুশি। তারপর অর্থের সবকিছু দেখা আর সবকিছুতে উঠে রাইড করা শেষ হলে আমরা গাড়িতে এসে বসলাম। পাপ্পা, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে আজ ঘুরতে নিয়ে আসার জন্য। মামনি, তোমার ভালো লেগেছে? অনেক। আচ্ছা, তাহলে এখন কোন রেস্টুরেন্টে যাওয়া যাক? কিন্তু বেশি দেরি করা যাবে না, আব্বু আম্মু বাসায় একা আছে। কাজের লোকগুলো তো আছেই। কাজের লোকগুলো কি আর ঠিকমতো দেখাশোনা করবে নাকি? ওরা যত কাজে ফাঁকি দিতে পারবে ততই ওদের ভালো। তাও ঠিক। তারপর আমরা তিনজন একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে কিছু খাবার প্যাক করে নিয়ে নিলাম আব্বু আম্মুর জন্য। তারপর সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে গাড়ি পার করে আমি অর্থিকে কোলে করে নিয়ে মিমের সাথে দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালো। কলিং বেল বাজাচ্ছ কেন? আমার কাছে ডুপ্লিকেট চাবি তো আছে। সরি, জানতাম না। ইটস ওকে। তারপর দরজা খুলে আমরা ভিতরে চলে আসলাম। কি রে, দরজা তো আটকানো ছিল, তাহলে তোরা কিভাবে আসলি? আমার কাছে ডুপ্লিকেট চাবি ছিল। ও, আর অর্থি কখন ঘুমালো? আসার সময় গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল। ও, তাহলে যা, ওকে রুমে গিয়ে শুইয়ে দিই, আর তোরা ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে নি। আমি টেবিলে খাবার দিচ্ছি। আম্মু, আমরা খেয়ে আসছি, তোমরা এটা খেয়ে নিও। প্যাকেটটা আম্মুর দিকে এগিয়ে দিয়ে বললাম। আমাদের জন্য আবার খাবার আনতে গেলি কেন? এটা কেমন কথা আম্মু? আমরা কি ভালোবেসে তোমাদের জন্য কিছু আনতেও পারবো না? আমার ভুল হয়ে গিয়েছে, আর হবে না। সত্যি তো? মিম, চলো। আর কতক্ষণ ওকে কোলে করে নিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকবো? তোমাকে দাঁড়িয়ে থাকতে কে বলেছে? ওকে নিয়ে উপরে চলে গেলেই তো পারো, এখানে তো তোমার কোনো কাজ নেই। যা মিম, ও তোর সাথে ছাড়া যাবে না, তুই ওকে নিয়ে উপরে যা। তারপর আমরা রুমে চলে আসলাম। রুমে এসে আমি অর্থিকে শুয়ে দিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে জামা কাপড় চেঞ্জ করে শুয়ে আমার পরি মিমও ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে এসে আমার পাশে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর আমি মিমের গায়ের উপর উঠে ওর ঠোঁট আর আমার ঠোঁট এক করে দিলাম। পাঠকরা দেখছে কিন্তু। এতদিন দেখলেও কিছু হলো না, আর আজ দেখলেই বা কি হবে? আজ শেষ না। আজ শেষ? তাহলে পাঠকরা আজকের পর থেকে আমাদের জুটিকে আর খুঁজবে না। খুঁজবে হয়তো অন্য কোনো গল্পে। তাহলে এই গল্পের পাঠকদের কাছ থেকে বিদায় নেওয়া যাক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অপেক্ষায় থাকুন পরের গল্পটার জন্য। ধন্যবাদ।